हरि ओम त्रयम्बकं यजामहे सुगंधिं तुष्टिवर्धनम् उर्वारुकमिबन्धनं मृत्युर्मुक्षयमृत नमो शिवाय नमो नमः। नमस्कार दर्शक बंधु, আমি জ্যোতিষতান্ত্রিক দিনেশ আচার্য। সর্বপ্রথম আমি আর মাতা পিতা, আমার গুরুদেব, আমার ইষ্ট দেবদেবীকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব। আজকের অনুষ্ঠান বিশেষ করে শিক্ষাকে নিয়ে অনুষ্ঠান করব। ম্যাক্সিমাম সময়ে আমাদের কাছে বেশিরভাগ ক্লায়েন্ট যা আসে, বেশিরভাগ ক্ষেত্রে বা যারা ফোনের লাইভ অনুষ্ঠানে ফোন করে সরাসরি কথা বলে, একটা বিষয় জানতে চাই, আমার ছেলের শিক্ষা কেমন হবে, আমার মেয়ের শিক্ষা কেমন হবে, তার কেরিয়ার কেমন হবে। শিক্ষাগত দিক কিন্তু আজকে জ্যোতিষ জগতের একটা খুব বড় একটা সাবজেক্ট হয়ে দাঁড়িয়েছে। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে শিক্ষার অভাব বা শিক্ষাক্ষেত্রে নানান প্রকার ডিস্টার্ব, সেক্ষেত্রে কিন্তু আমরা ম্যাক্সিমাম সময় রেমেডি করে থাকি। ডিস্টার্বটা কি, কেন হয়, কেন আপনারা রেমেডি করবেন, সেটা নিয়েই কিন্তু আজকে আমার আলোচ্য বিষয়। সর্বোপরি একটা কথা বলি, সকলে চায় তার ছেলে তার মেয়ে ভালো সুশিক্ষায় শিক্ষিত হোক, সে তার ভালো কেরিয়ার গড়ুক, কিন্তু আলটিমেটলি কিন্তু এটা হয়ে ওঠে না। আমি বাংলা মিডিয়ামে পড়াশুনো করেছি। ক্লাস 8-এ আমাদের সংস্কৃতে একটা কবিতা ছিল, একটা পদ্য ছিল। তো আমি প্রথম দিন স্কুলে যে কোনো কারণে যেদিন পড়ানো হয়েছিল সেদিন অ্যাবসেন্ট। দ্বিতীয় দিন স্কুলে যখন এটা ধরেছে আমাকে ম্যাম, সংস্কৃতে ম্যাম ছিল, খুব ভালোবাসতো আমাকে। দ্বিতীয় দিন যখন ধরেছে, অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে সংস্কৃতি খুব ভালো লাগতো আমার, তো আমি পড়তাম ভালো। তো দ্বিতীয় দিন যখন ধরেছে তখন আমার ভুল হয়েছে কবিতাটা, সে পদ্যটা ভুল হয়েছে আমার। তো সে ম্যাম খুব রেগে দুটো বেতের বাড়ি মেরেছিল, এখনও মনে আছে আমার। দুটো বেতের বাড়ি সঙ্গে ওই পদ্যটা আমি ভুলিনি, কারণ সে খুব ভালোবাসতো আমাকে, তারপর খুব রেগে মেগে খুব মেরেছে, সেই রাগটাও আমি ভুলিনি। আমার কাছে রাগটা যদিও আদরণীয়, আর সেই পদ্যটা ভুলিনি, এখনো পদ্যটা কাজে লাগে। পদ্যটা ছিল, বিদ্যাতঞ্চে নিপতঞ্চে নৈবতুল্য কদাচন স্বদেশে পূজ্যিত রাজে বিদ্যান সর্বত্রে পুজোতে। বিদ্যাও পুজো হয়, রাজাও পুজো হয়। রাজা শুধু নিজের দেশে পূজিত হয়, বিদ্যান সর্বত্রে পুজোতে। ন দানেন ক্ষয়ঙ্গ জাতি বিদ্যা রত্ন মহাধনম। এমন রত্ন এই বিদ্যা, যা দানে কখনো ক্ষয় হয় না। বিদ্যা রত্ন মহাধনম, যত রত্ন আছে সমস্ত রত্নের থেকে দামি রত্ন হচ্ছে এই বিদ্যা। আজকে সেই বিদ্যা কিন্তু আমাকে শিখিয়েছে কোন রত্নর কি মান, কোন রত্ন রত্নটা শিখিয়েছেও কিন্তু সেই বিদ্যা, তাহলে অবশ্যই রত্নের থেকেও বিদ্যা বড়। আচ্ছা, যাই হোক, যে বিষয় নিয়ে আজকে বলছি, ম্যাক্সিমাম সময় আজকে দেখা যায় বাবা মায়ের বক্তব্য, আমার ছেলে মেয়ে খুব ভালো পড়াশুনো করতো কিন্তু এখন করছে না। আমার ছেলে মেয়ে খুব ভালো পড়াশুনো করতো কিন্তু এখন করছে না, মনোযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমাদের কথাবার্তা শুনতে চাইছে না, পড়তে বসে অন্যদিকে মনোযোগ হয়ে যাচ্ছে, বা একটা সময় এসে কেউ কনফিউজ হয়ে যাচ্ছে কি নিয়ে পড়বো। বা কাউকে বাবা মা দেখা যাচ্ছে, কোনো বাবা মায়ের খুব ভালো মতো কথা শুনে সেরকম সন্তান, বাবা মা কি করছে তার জন্য এক্সট্রা করে, আমি বলছি যে এটা এক্সট্রা করেই তাকে সায়েন্স নেওয়ার পজিশন তার নেই, বা আদৌ নিয়ে টানতে পারবে কিনা, তার জন্য বেটার কিনা সেটা জানার আগেই তাকে সায়েন্স দিয়ে দিচ্ছে, আর্টস দিয়ে দিচ্ছে, কমার্স দিয়ে দিচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে কার জন্য কোনটা বেটার, সে কতটা সেটাকে নিয়ে সে চালাতে পারবে, এই বিষয়গুলো না জেনে কোনো ক্যালকুলেশন করা জীবনের কিন্তু একটা বড় ভুল। কিন্তু বিশেষ কিছু গ্রহের পজিশনে এগুলো ঘটে যায়, যেগুলো আমরা চাইলেও এর পরিবর্তন ঘটাতে পারি না, সেগুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। সঙ্গে থাকবে প্রতিকার এবং প্রতিরোধও। সর্বোপরি বলি, বিদ্যা কারক যে গ্রহ তাকে আমরা বলি বৃহস্পতি। আপনারা যে বৃহস্পতিকে ধন দৌলত বা ঐশ্বর্যের দেবতা বলে মনে করেন বা গ্রহ বলে মনে করেন, তিনি কিন্তু আদতেও সর্বোত্তমভাবে উনি বিদ্যা কারক। বলছে বৃহস্পতি জ্ঞান কারক, বৃহস্পতি বিদ্যা কারক, শাস্ত্র কারক, পণ্ডিত কারক, শিক্ষা কারক, দীক্ষা কারক, সমস্ত কিছু কিন্তু বৃহস্পতি। কারণ বৃহস্পতি হচ্ছে গুরু, বৃহস্পতি গুরু। তাই একজন জাতক বা জাতিকার তিনটে ভাগে টোটাল, আমি আজকের অনুষ্ঠানটাকে এই শিক্ষার টোটাল ব্যাপারটাকে আমি তিনটে ভাগে ভাগ করছি। একটা হচ্ছে গ্রহগত দিক, সেকেন্ড বললো বাস্তুগত দিক, তৃতীয় নাম্বার বললো কারোর ক্রিয়াকলাপের দিক।
তিনটে পার্ট নিয়ে আজকে আমি আবার আলোচনা করব। তা প্রথম পার্ট বলছি গ্রহ, এবং গ্রহের ভিতরে প্রথম গ্রহ যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে বৃহস্পতি। কারণ বৃহস্পতি গ্রহ ভালো না থাকলে আপনার সন্তান কখনো ভালো পড়াশুনো করতে পারবে না, তার ভিতরে জ্ঞানের আধার থাকবে না। সেকেন্ড, অনেকে ভালো পারে বাট ভালো বলতে পারে না, ভালো লিখতে পারে না। দেখুন, মানে আপনার বাড়িতে বলছে, করছে, প্র্যাকটিস করছে, ঠিক আছে, পরীক্ষার খাতায় গিয়ে ঠিকঠাক লিখতে পারছে না। আউটপুট ভালো বলা, এই যে ভালো বলার ক্ষেত্রে, ভালো বুদ্ধির ক্ষেত্রে যে গ্রহের অবস্থান থাকে, সব থেকে ছোট্ট গ্রহ, কনিষ্ঠ গ্রহ বলা হয়, বুদ্ধিকারক, বিদ্যাকারক গ্রহ আর একজন, তিনি হচ্ছে বুধ। বুধ গ্রহের অবস্থান কিন্তু অবশ্যই ভালো থাকা প্রয়োজন, তবে কিন্তু তার ভালো আউটপুট হবে, ভালো বিদ্যা অধিকারী হবে সে। 3 নাম্বার দিক যেটা থাকে সেটা হচ্ছে কি, রবি। রবি হচ্ছে আমাদের পিতৃকারক গ্রহ। যেমন একজন মানুষকে মনে করুন স্পাইনাল কর্ড তাকে স্ট্রেটভাবে, মানে আমি স্ট্রেটভাবে বসে আছি, মানে স্পাইনাল কর্ড ভালো আছে বলে স্ট্রেটভাবে বসে আছি। যার স্পাইনাল কর্ডে ডিস্টার্ব আছে, ভেঙে গেছে, ব্যথা আছে, চোট আছে, সে সোজাভাবে বসতে পারবে না। এই যে স্পাইনাল কর্ড যেমন আমাদের মানে মানব শরীরকে স্ট্রেট রাখতে মানে সাহায্য করে, তেমন রবি গ্রহ আমাদের পড়াশুনোর জীবনে, আমাদের এডুকেশন জীবনে লং মানে এডুকেশনের ক্ষেত্রে ব্যাপকভাবে কাজে দেয়। এবং পড়াশুনোর প্রতি যে আগ্রহ, পড়াশুনোর প্রতি যে ফোকাস, এটা টোটালি কিন্তু রবির ক্ষেত্র, টোটালি। লাস্ট যেটা বলছি, আমি প্রত্যেকটা হালকা হালকা করে বলছি, বিশেষ বলছি না কারণ সময়ের একটা ব্যাপার রয়েছে। চন্দ্র, আমাদের মাইন্ড কন্ট্রোল করতে সর্বোপরি যাকে আমরা মানে পরিধার্য করি সে হচ্ছে চন্দ্র। চন্দ্রগ্রহের অবস্থান যদি ভালো মতো না হয়, চন্দ্রগ্রহের অবস্থান যদি ডিস্টার্ব থাকে, সে পড়বে, দেখবেন অনেকে 3 ঘন্টা 5 ঘন্টা পড়ছে, মনে থাকে না, তার মনে থাকে না। বা অনেকে দেখবেন পড়তে বসে ফোন টিপছে, পড়তে বসে বন্ধু বান্ধবের কথা মনে পড়ছে, পড়তে বসে নানান প্রকার কথাবার্তা আলোচনা করছে, মানে অমনোযোগী গড়ে তোলে একমাত্র কিন্তু তাকে চন্দ্রগ্রহ। আরও গ্রহের অবস্থান আছে, আমি মূল্যি 4টে গ্রহ নিয়ে বললাম। এক হচ্ছে বৃহস্পতি, দ্বিতীয় হচ্ছে বুধ, তৃতীয় হচ্ছে চন্দ্র, আর চতুর্থ হচ্ছে রবি। এই 4টে গ্রহের অবস্থান প্রত্যেকটা মানে ছাত্রছাত্রীর জীবনে কিন্তু একটা বিশেষ ভূমিকা নিয়ে এসে দেয়। এই 4টে গ্রহের অবস্থান যথাযথ যদি ঠিকঠাক পর্যায়ে না থাকে, তার পড়াশুনো কিন্তু ভালো মতো হবে না, না ভালো মতো পড়াশুনো হবে, না ভালো মনে রাখতে পারবে, না ভালো বলতে পারবে, করতে পারবে, এগুলো কিন্তু কোনোটাই হবে না। এক্ষেত্রে আরও একটা ডিস্টার্ব কি হয়, মনে করেন যখন ক্লাস 10 থেকে 11-এ ওঠে, বা দেখা যাচ্ছে তার উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পরে সব থেকে কনফিউজের সময়, কোন বিষয় নিয়ে পড়লে আপনার জন্য ভালো হবে, আপনি আদৌ এই বিষয় নিয়ে পড়বেন কি না, পড়লে আপনার ভালো হবে কি না, এই যে বিষয়গুলো টোটাল ক্যাটাগরি জানার জন্য আপনাকে একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি, প্রত্যেকের জন্য কিছু না কিছু কিন্তু নির্ধারণ রয়েছে। আমরা জ্যোতিষশাস্ত্র বিচার করে বলি যে দেখুন, এর রবি বুধের প্রপারভাবে বুধাদিত্য যোগ পাচ্ছে, তাহলে এর এই ধরনের রবি প্লাস বুধের ক্যাটাগরি দুটো দিক দিয়ে সমত্বভাব রয়েছে, ঠিক আছে, তাহলে এ টেকনিক্যাল দিকে যাক, মঙ্গল গ্রহের সাপোর্ট রয়েছে সোল্ডার দিকে যাক। মানে আমরা ডিসাইড করে বলে দিই যে এই জাতকের এই গ্রহের অবস্থান এখানে রয়েছে, সে এই দিকে নিয়ে পড়াশুনো করলে তার জন্য বেটার হবে। এই দিকগুলো কিন্তু সর্বোপরি আমরা কেন বলে থাকি, যাতে করে সে সঠিক একটা দিশা পায়। দেখুন, জ্যোতিষ মানে আপনার ভাগ্য পরিবর্তক তা কিন্তু নয়, জ্যোতিষ মানে আপনার ভাগ্য পরিবর্তক সেটা কিন্তু নয়, সবথেকে বড় কথা সঠিক একজন পথ প্রদর্শক। আপনি কোন পথে গেলে ভালো হবে সেই বিষয়টা সম্পর্কে বলাটা কিন্তু সবথেকে বেশি জরুরি, এবং সেটা কিন্তু একটা সঠিক জ্যোতিষ আপনাকে বিশ্লেষণ করে দিতে পারে। তাহলে এটা একটা দিক রয়েছে। সেকেন্ড যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, পড়াশোনার একটা পর্যায়ে পরে দেখবেন যে খুব ভালো পড়ার পরেও, খুব ভালো ডিগ্রি হওয়ার পরে ভালো কর্ম পায় না। আপ টু এডুকেশন থেকে, মানে দেখুন একজন ভালো আপনার কলোনিতে বা আপনার পাড়াতে দেখবেন একজন মানে মাস্টার ডিগ্রি কমপ্লিট করা একটা ছেলে রয়েছে, আর একজন হায়ার সেকেন্ডারি কমপ্লিট করে বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে একজন খুব ভালো একজন চাকরি পেয়েছে, মনে করুন খুব ভালো একজন চাকরি পেয়েছে। তো যে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে বসে আছে আর যে শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করে চাকরি পেয়েছে, ভ্যালু তারই কিন্তু যে কর্মটা আগে পায়।
মানে আজকের দিনে যে ব্যবস্থা হচ্ছে, শিক্ষা যতই হোক, সে শিক্ষা পাওয়ার পরেও যেহেতু সে কোনো কর্মের সঙ্গে যুক্ত হতে পারেনি, তার কিন্তু একটা ব্যর্থতা রয়েছে। তাই শুধু আমাদের পড়াশুনো করলে হবে না, কোন ধরনের পড়াশুনো করলে কোন লাইনে গেলে আমাদের ভালো মতো হবে সেটা কিন্তু সর্বোপরি দেখার প্রয়োজন রয়েছে। কিন্তু এই ক্ষেত্রে একটা মারাত্মক ডিস্টার্ব হয় এই প্রথম থেকে শেষ পর্যন্ত। সেটা কি, অনেকের যেটা প্রশ্ন থাকে, আমি পড়াশুনো করব, আমার মনোযোগ ঠিকঠাক বসতে না, মন স্থির নয়। বাবা মা চাই সবসময় তার সন্তানের ভালো হোক, কিন্তু আজকের দিনের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? সন্তান যদি বাবা মায়ের কথা না শুনে চলে, ভালো হবে কি করে? তো যে সন্তান বাবা মায়ের কথা শুনেই চলছে না, তার তো ভালো হওয়ার লাইনই নেই, তার তো ভালো হবেই না। তো ভালো পড়াশুনো করতে গেলে যেমন বাবা মায়ের কথাবার্তা শুনে চলে তাদের ডিসিশন মেনে ভালো পড়াশুনো হয়, সেটার ক্ষেত্রে আজকে সব থেকে বড় সমস্যা। তার কারণ কি, আমি গতদিন আলোচনা করেছিলাম এই বিষয়টা নিয়ে, যে অবাধ্য সন্তান, যারা অলরেডি অবাধ্য হয়ে গেছে, তারা বাবা মায়ের কোনো কথাবার্তা শুনতে চাইছে না। বাবা স্কুলে পাঠাচ্ছে, সে স্কুলে বা টিউশনিতে না গিয়ে অন্য জায়গায় যাচ্ছে। বাবা মা যতক্ষণ প্রেশার দেয়, যতক্ষণ বলে, যখন জোর করে তখন পড়াশুনো করে, যখন জোর করে না পড়াশুনো করে না। এই দিকের মাইনাস পয়েন্টগুলো যদি ঠিকঠাক না হয়, মনে করুন আপনার জীবন সাকসেসফুল নয়, আপনি জীবনের সাফল্য পেলেন না, ডিস্টার্ব আপনার থাকলোই থাকলো, আপনি কোনো সলভ পেলেন না। তাহলে যারা অলরেডি অবাধ্য হয়ে গেছে, তাহলে তাদের জন্য কি হবে? বাবা মা তো চাইছে তার ছেলেমেয়ের ভালো পড়াশুনো হোক, কিন্তু তারা অবাধ্য হয়ে গেছে। এই অবাধ্য হওয়ার অবাধ্য হয় ঠিক তিনটে কারণে, যে তিনটে কারণে এই পড়াশোনার ক্ষেত্রে ডিস্টার্ব হয়। এক হচ্ছে গ্রহগত দিকের কারণেও হয়, কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে বৃহস্পতি গ্রহ, যেটা নিয়ে আলোচনা করলাম, যে বৃহস্পতি গ্রহ ভালো থাকার প্রয়োজন আছে, তিনি হচ্ছে বিদ্যাকারক গ্রহ, তিনি বুদ্ধি মানে বিদ্যাকারক গুরুকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। তো এই বৃহস্পতির সঙ্গে দেখা যাচ্ছে এমন জায়গায় কোথাও রয়েছে যেখানে বৃহস্পতি একটু নিচস্থ, সেই বৃহস্পতির জায়গায় রাহুর অবস্থান রয়েছে। এমনিতে বৃহস্পতি নিচস্থ, তার সঙ্গে আবার রাহু রয়েছে, টোটালি গুরুচণ্ডাল দোষের প্রপারলি প্রভাব পাচ্ছে। কি করবে? গুরুজনদের কোনো তোয়াক্কা দেবে না, গুরুজন ব্যক্তিদেরকে সম্মান দেবে না, অপমান করে চলবে, গুরুজনদের কথাবার্তা শুনে চলবে না, বাবা মায়ের অবাধ্য সন্তান হবে। এই রকম সমস্যা একটা গ্রহগত দিকের জন্য হয়। সেকেন্ড বলছে, যেটা আমি আলোচনা করার আমার সেকেন্ড বিষয়, সেটা হচ্ছে বাস্তুর দিক যদি ডিস্টার্ব হয়, দেখবেন আপনার ছেলে আপনার বাড়িতে থেকে পড়াশোনা করতে চাইছে না। স্কুলের মাস্টার বা টিউশনি মাস্টার বলে যে এখানে থেকে দেখুন, মানে যতটুকু পড়তে দিচ্ছি পড়ছে, খুব ভালো, এখানেই অ্যান্সার দিয়ে দিচ্ছে, কিন্তু বাড়িতে বলছেন পড়াশুনো করছে, তাহলে কি করে? বাড়িতে থেকে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি হচ্ছে না, বা পড়াশুনো করে কিছু করতে পারছে না, হতে পারে বাস্তুর দোষ। তার কারণ কি, আপনি যে পাত্রটায় জল খাচ্ছেন, জল যত ভালো হোক, জল যতই আপনি পিওর মিনারেল খান, যদি জলটার পাত্র ছিদ্র হয়, তাহলে তো আপনি সেই জলটা পরিপূর্ণ পাবেন না। যদি পাত্রটা ছিদ্র হয়, তাহলে পাত্র, স্থান বিশেষ, স্থান কাল, এইগুলো কিন্তু বিশেষ বিশেষ ব্যাপার থাকে। মানে আমার মানে এক গুরুদেব বলতো যে ফলকে আহারের একটা মধ্যম ধরা যায়। ফল মানে এক এক সময় কখনো ফল তুলোর মতো কাজ করে, কখনো অমৃতের মতো কাজ করে, কখনো লোহার মতো কাজ করে। সময় মানে আপনি যদি ব্রহ্ম মুহূর্তে দাঁড়িয়ে পড়াশুনো করেন, মানে আমার সময় আমি যেটা করতাম, আমি ম্যাক্সিমাম সময় রাত্রে 9টা-10টার দিকে আমি ঘুমিয়ে যেতাম, সন্ধ্যাবেলা বই পড়তাম না। সন্ধ্যাবেলা আমার লাইফে আমি সন্ধ্যাবেলা বই পড়িনি, আমি সন্ধ্যাবেলা বই পড়ি না। আমার রেজাল্ট কিন্তু খারাপ নয়, যথেষ্ট ভালো সব দিক দিয়ে। তো আমার লাইফে আমি কখনো সন্ধ্যাবেলা বই পড়ি না। আমার বই পড়ার একদম 3.5 ঘন্টা পারফেক্ট টাইম থাকবে। আমি 2:30টার সময় উঠে যাব, একদম মানে টানা 3.5 ঘন্টা বই পড়বো। আমি লক্ষ্য করে দেখেছি, আমার গুরুদেব বলার পরে, এটা যদি বা আমি করতাম না আগে, আমি লক্ষ্য করে দেখেছি এই সময়ে সব থেকে নিস্তব্ধ পরিবেশ থাকে, যেখানে আদার্স কোনো সাউন্ড আসে না, কোনো শব্দ আসবে না, আপনার কোনো চিন্তা এই সময় আসবে না। শাস্ত্রে বলছে পজিটিভ শক্তির ঊর্জা বৃদ্ধি এই ব্রহ্ম মুহূর্ত থেকে সবসময় বৃদ্ধি হয়। জপ তপ সাধনা, যদি তারা সাধনা করেন, জপ করেন, তপ করেন, আমার কথা মিলিয়ে দেখে নিন। আপনি দুপুরবেলা 10 মালা জপ, আপনি 16 মালা জপ করেন, আপনি ব্রহ্ম মুহূর্তে 8 মালা জপ করুন, দেখুন আপনি দ্বিগুণ ফল পাবেন। 16 মালা জপ করে আপনি যে ফল পাবেন, 8 মালা জপ করে আপনি দ্বিগুণ ফল পাবেন, যদি আপনি ব্রহ্ম মুহূর্তে আপনি জপ করেন। ব্রহ্ম মুহূর্তে স্নান করলে, ব্রহ্ম মুহূর্তে উঠলে তার শরীরের 60% রোগের অবলুপ্তি ঘটে। ব্রহ্ম মুহূর্তে প্রত্যেক দিন উঠুন, একটু এক্সারসাইজ করুন, একটু যোগা করুন, মেডিটেশন করুন, একটু জপ তপ করুন, স্নান করুন, আপনার শরীরে 60% রোগ থাকবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি।
আমি গ্যারান্টি দিয়ে বলছি, প্রত্যত্ত আমি তার প্রমাণ। আমি চেষ্টা করি যেদিনকে দেখা যাচ্ছে কোনো দিন 2-3টে পর্যন্ত রাত্রে কোনো আমাদের তন্ত্রের কোনো বিশেষ কাজ থাকলে সেটা বাদ, নেক্সট যে টাইম থাকে মানে অন্য দিনগুলো থাকে, আমি ব্রহ্ম মুহূর্তে উঠি, একটু যোগ ব্যায়াম ট্যাম করে নিই, স্নান টান করি, মেডিটেশন একটু বিভিন্ন প্রকার আরও আমাদের প্রাণায়াম ট্রাণায়ামগুলো থাকে, তারপরে জবে বসে যাই। কোনো রোগ কী জিনিস আমি বুঝি না, চিনি না, আমি রোগ কী জিনিস চিনি না। কেন? আমার গুরুদেব বলতো এটা। আমার গুরুদেব মানে দেহ রেখেছে যখন ওর 98 এজ, আমার গুরুদেবের এজ 98। তো 98 এজে কখনো ওনাকে বিছানায় পড়ে থাকতে হয়নি। মৃত্যুর আগের দিনকেও ওনার বাড়িতে কুয়ো ছিল একটা, মৃত্যুর আগের দিনকেও ব্রহ্ম মুহূর্তে কুয়ো থেকে জল তুলে, কুয়ো থেকে মানে বালতিতে করে জল তুলে, গুরুদেব যেখান থেকে কুয়ো ছিল ওই জায়গাটা সাইডে একটু মাটি ছিল বলে ওখানে স্নান করতো না, কুয়ো থেকে জল তুলে একটা জায়গায় নিয়ে গিয়ে স্নান করতো। আমরা যখন যেতাম একটু জল টল নিয়ে এসে দিতাম, তো ওখান থেকে নিয়ে গিয়ে স্নান করেছে। এবং সব থেকে ওনার মানে ভাগ্যের ব্যাপার যে ওনার মৃত্যু হয়েছে ঠিক ব্রহ্ম মুহূর্তে, ওনার মৃত্যু হয়েছে ঠিক ব্রহ্ম মুহূর্তে। তা ব্রহ্ম মুহূর্তের সঙ্গে একটা ব্যাপার কিন্তু আলাদা থাকে। তা যাই হোক, যে বিষয় নিয়ে বলছি যে যারা অলরেডি অবাধ্য হয়ে গেছে, এখন বাবা মায়ের প্রশ্ন হচ্ছে যে অবাধ্য তাকে তো কোনো প্রকার বুঝিয়ে সুঝিয়ে হবে না, তাকে তো এই গ্রহগত বৈশিষ্ট্য বাস্তুর বৈশিষ্ট্য এসব তো কিছু বলে হবে না, তাহলে তার প্রতিকার কি আছে? দেখুন, গ্রহের বৈশিষ্ট্য সমস্যা থাকলে আপনার কোনো গ্রহ সমস্যা মানে গুরুচণ্ডাল দোষ হোক বা আপনার মাঙ্গলিক দোষ হোক, কালসর্প দোষ হোক, প্রত্যেক দোষের পৃথক পৃথক প্রতিকার রয়েছে, যে সেই প্রতিকার দিলে সে ভালো ফল পাবে। কিন্তু আপনার যে আপনি প্রতিকার দেবেন তার ভালো ফল আছে, ঠিক আছে, আমি সব মানছি। যে অবাধ্য হয়ে গেছে তাকে কী করে প্রতিকার দেবেন? অবাধ্য মানে সে তো কোনো কথাবার্তা শুনবে না, সে কোনো কথাবার্তা শুনছে না, অলরেডি সে অবাধ্য। তো যে অবাধ্য সে তো কোনো প্রতিকার নেবে না। আপনি আপনার মনোযোগ বৃদ্ধি হচ্ছে না বলে আপনার সন্তানকে আপনি একটা মুক্তা পড়াবেন, কিন্তু আপনার সন্তান অবাধ্য, এখনকার ছেলে মেয়ে এটাকে মানে না, এটাকে অনেকে মানছে না, তো আপনি কি করবেন? তাকে কি করে মুক্তা পড়াবেন? বা আপনার কথা শুনে সেই সময় পড়লো, পরেক্ষণে ছুঁড়ে ফেলে দিল, কি হবে আপনার? এই রকম পরিস্থিতিতে যারা হতাশ হয়ে রয়েছেন, ভাবছেন আর হয়তো কোনো রাস্তা নেই, তাদের জন্য বলছি উইথআউট রেমেডি ছাড়াও প্রতিকার সম্ভব। আমি একমাত্র কলকাতার বুকে দীনেশ আচার্য, আমি মায়াঙ্ক তন্ত্রে কাজ করে থাকি। যে মায়াঙ্ক তন্ত্র যে কোনো প্রকার জাতক জাতিকার ক্ষেত্রে কোনো প্রকার রেমেডি না দিয়েও আপনার সন্তান মানতে চাইছে না, দরকার নেই। আপনার সন্তান কোনো কিছু ব্যবহার করতে চাইছে না, ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। ব্যবহার করা ছাড়াও আপনার সন্তান পুনরায় অবাধ্য সন্তানকে বাধ্য নিয়ে আসা, অমনোযোগী বিদ্যার থেকে মনোযোগ উঠে যাওয়া, আপনার যে কোনো ছাত্রছাত্রীকে পুনরায় মনোযোগ বৃদ্ধি করা, এই ধরনের কোনো কিছু কারুকার্য করা কিন্তু সম্ভব। এই ধরনের কারুকার্য করা অবশ্যই সম্ভব। আর কেন সম্ভব? সম্ভব শুধু একটাই কারণে, যে তন্ত্রের বিশেষ কিছু ক্রিয়া রয়েছে, যেটা মায়াঙ্ক ক্রিয়ার একটা বিশেষ তন্ত্র প্রভাব রয়েছে, যেটা একটা বিশেষ চালান, যে চালান ক্রিয়ার মাধ্যমে যে কোনো প্রকার বড় ধরনের সমস্যার সমাধান করা 100% সম্ভব। আর মুখে নয়, আমার কাজ কিন্তু লাইফ টাইমের লিখিত গ্যারান্টি দিই। তাই রত্ন আপনি পরিধান করান বা আপনি বাস্তুর কাজ করান, সবার আগে সমস্যাটা ধরতে হবে যে কী সমস্যা রয়েছে। গ্রহগত দিক হলে তার গ্রহগত দিকের প্রতিকার করতে হবে, বাস্তুর সমস্যা হলে বাস্তুর প্রতিকার করতে হবে। আর একটা দিক কী থাকে জানেন? আজকের দিনে অনেকে থাকে যে আপনার ছেলে মেয়ে ভালো পড়াশুনো করছে, আপনার পাশের জন বা আপনার রিলেটিভ বা আপনার কাছাকাছির কেউ সে ভালো চাইছে না যে আপনার সন্তানের ভালো পড়াশুনো হোক, সে আপনার সন্তানের সঙ্গে হিংসা করতে পারে, আপনাদের সঙ্গে হিংসা করতে পারে, তন্ত্র প্রক্রিয়া করে আপনার সন্তানের পড়াশোনা নষ্ট করে দিতে পারে, মনোযোগ বিচ্ছিন্ন করে দেবে। দেখা যায় বন্ধু বান্ধবের সঙ্গে সঙ্গ জুটিয়ে দিল, যার কারণে ডিস্টার্ব হয়। সেই ক্ষেত্রে বলছি, তন্ত্র প্রয়োগ করে যদি কোনো ক্ষতি করা থাকে, এগুলো অ্যাকচুয়ালি মানে পুঙ্খানুপুঙ্খা বিচার করে কিন্তু তারপরে বোঝা যায় যে কী ধরনের সমস্যা করেছে। এরকম ধরনের সমস্যা থাকলেও সেগুলো সমাধানের জন্য আগে বিচার করে দেখতে হবে এবং তার সমাধান করে দেয়া যাবে 100%। শুধু এটা নয়, লাস্ট আর একটা বিষয় বলবো, তারপরে প্রতিকারেও আসবো। স্বল্প আয়তে অনেক সময় প্রেমের সম্পর্কেও যুক্ত হয়।
স্বল্প আয়ুতে অনেক সময় প্রেমের সম্পর্কে যুক্ত দেখা যায়, ভালো পড়াশুনো করতো ছেলেটা বা মেয়েটা, ভালো পড়াশুনো করতো, কিন্তু প্রেমের সম্পর্কে যুক্ত হওয়ার পরে সে কিন্তু কোনো প্রকার আর পড়াশোনার প্রতি মনোযোগ ফিরিয়ে আনতে পারছে না। বাবা মা চাইছে না যে এই সময় তার কোনো প্রেমের সম্পর্কে যুক্ত হোক বা তার পড়াশোনায় ডিস্টার্ব হোক, এটা কোনো বাবা মাই চায় না যে আমার সন্তান এত স্বল্প আয়ুতে প্রেমের সম্পর্কে যুক্ত হোক আর পড়াশোনার প্রতি থেকে বিচ্ছিন্ন হোক। কিন্তু বাবা মা না চাওয়ার পরেও সন্তানকে বুঝিয়ে কিছু করতে পারে না, কারণ বোঝালেই তো উল্টো ভাববে, বোঝালে কথাবার্তা শুনবে না। এমতো পরিস্থিতিতে বাবা মা হয়ে যায় সব থেকে বড় হতাশ, কি করবে কি হবে বুঝে পায় না। সেই জন্য আমি তাদের ক্ষেত্রে বলবো, যাদের এইরকম ধরনের প্রবলেম রয়েছে বা যারা এই ধরনের প্রবলেম ক্রিয়েট করছেন যে আপনার সন্তান স্বল্প আয়ুতে কোনো প্রেমের সম্পর্কে যুক্ত হয়ে গেছে, পড়াশোনার প্রতি থেকে মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তারা অবশ্যই মহাবিদ্বেষণ ক্রিয়া, তন্ত্রের একটি বিশেষ ক্রিয়া মহাবিদ্বেষণ ক্রিয়া করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু পুনরায় এই ধরনের যে ধরনের আপনার প্রেমের সম্পর্ক থেকে এডুকেশনে ডিস্টার্ব হয় সে ধরনের সম্পর্ক থেকে বাইরে বেরিয়ে আসবে বা সেই ধরনের সমস্যা ক্রিয়েট করবে না। তো এই বিষয়গুলো আপনাকে বরংবার জানতে হবে আর প্রতিকার ঠিকঠাক করতে হবে। সেগুলো কিন্তু একজন সঠিক জ্যোতিষ করতে পারে, সঠিক একজন তান্ত্রিক যে তন্ত্র ধারক সে এই ক্রিয়াগুলো করতে পারে। তাই বারবার বলবো, ভুল ডিসিশন নেওয়ার আগে একটাবার সঠিক ডিসিশনের কথা ভাবুন। সমস্যা থাকলে একটাবার সঠিক জ্যোতিষের কাছে যান, কি তার সমস্যা রয়েছে ভালো করে সেটা পরীক্ষা নিরীক্ষা করে সমাধান যদি করেন, দেখবেন আপনার লাইফে ডিস্টার্ব থাকবে না। আপনার সন্তান কি নিয়ে পড়াশুনো করবে, কেমনভাবে করবে, কখন করবে, কোন দিকের জন্য তার চাকরি বেটার আছে, কি ধরনের কর্ম সে ভবিষ্যতে পেতে পারে, সেরকম ধরনের পড়াশোনা আপনি করান, ভালো ফল 100% হবে। আপনি চুনি মুক্তা সরস্বতী কবচ পড়ালেই ভালো ফল পাওয়া যাবে না। যাদের মনে ধারণা আছে আমার ছেলে মেয়ে পড়াশোনা করছে না, একটা নীল সরস্বতী কবচ দিয়ে দিই ফল পেয়ে যাবে, কখনো নয়। গ্রহগত দিকের যদি বিশেষ ব্যবহার ব্যাপার থাকে যে গ্রহের কোনো ডিস্টার্ব রয়েছে আর আপনি সেখানে কোনো নীল সরস্বতী কবচ দিয়ে দিচ্ছেন বা আপনি সরস্বতী বাকসিদ্ধ কবচ দিয়ে দিচ্ছেন, আপনি ভালো ফল পাবেন না, আমি গ্যারেন্টি দিয়ে বলছি। তাই প্রত্যেকে একই কথা বলছি, যাদের এই রকম ধরনের ডিস্টার্ব রয়েছে, সমাধান করতে পারছেন না, তাদের ক্ষেত্রে বলবো সলভের সমস্যার সমাধানের জন্য কিন্তু সঠিক বিচারের প্রয়োজন আছে, আর সঠিক বিচার কিন্তু একজন সঠিক জ্যোতিষ করতে পারে। জন্ম তারিখ জন্ম সময় নিয়ে ভাববেন না, কারণ অনেকেই দেখুন অনেকে ভাবে যে আমার আমার ছেলের বা আমার মেয়ের বা আমার জন্ম তারিখ বা জন্ম সময় নেই বা সঠিকটা জানা নেই, তা আমি কি বিচার করতে পারবো না? একদম নয়। পৌরাণিক দিন ধরেও কিন্তু এই জ্যোতিষের আবির্ভাব ছিল, সেখানে কিন্তু সবার যে জন্ম তারিখ জন্ম সময় ছিল তা কিন্তু কখনোই নয়। জন্ম তারিখ জন্ম সময় ছাড়াও সঠিক বিচার এবং সঠিক তার প্রতিকার করা সম্ভব। শুধুমাত্র একটাবার আপনার বোঝার বা জানার প্রয়োজন আছে বা সঠিক একটা জায়গায় যাওয়ার প্রয়োজন আছে যে আপনাকে জন্ম তারিখ জন্ম সময় ছাড়াও সঠিকভাবে বিচার করবে। আর যারা অবাধ্য সন্তান নিয়ে ভুগছেন, বারবার একটা বিষয় বলছি, অবাধ্য সন্তান নিয়ে ভুগছেন, সন্তান আপনার বাধ্য নেই, সন্তান আপনার টোটালি অবাধ্য হয়ে গেছে, আপনার কথাবার্তা কিছু শুনতে চাইছে না, নিজে যেটা ভালো বুঝছে সেটা করছে, অত্যাধিক পরিমাণে সঙ্গ হয়ে গেছে, নেশাগ্রস্ত হয়ে গেছে, কোনো প্রকার নেশা থেকে বাইরে আসতে পারছে না, সঙ্গ ছাড়া কিছু বোঝে না, বাবা মা বারবার বোঝাতে পারছে না, এবং ফলস্বরূপ কী হচ্ছে, বাবা মায়ের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, বাবা মায়ের প্রতি অসন্তুষ্ট হচ্ছে। এমনও কিছু সময় লক্ষ্য করা যায় সন্তান বাবা মায়ের গায়ে হাত তুলছে, সন্তান বাবা মায়ের গায়ে হাত তুলছে, বাবা মা কী করবে বুঝে পাচ্ছে না। তাদের ক্ষেত্রে বলবো একটাবার আপনারা এরকম সমস্যা থাকলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। পুনরায় আপনার সন্তান আপনার বাধ্যে থাকা, পুনরায় আপনার সমস্ত রকম কথাবার্তা যাতে শুনে চলে সে ব্যবস্থা কিন্তু করে দেওয়া যাবে। আর আমার কাজ মুখে নয়, লাইফ টাইমের লিখিত গ্যারান্টি থাকে। তন্ত্রোক্ত যে কোনো কর্মের জন্য একটাবার যোগাযোগ করতে পারেন। আমি দিনেশ আচার্য আপনাদের অন মিডিয়াতে চ্যালেঞ্জ সহকারে বলি, যে কোনো প্রকার সমস্যার 100% সমাধান পাবেন। প্রত্যেক অমাবস্যাতে তারাপীঠ মহাশ্মশানে কিন্তু বিশেষ হোমযজ্ঞ হয়। যারা যোগাযোগ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন। আর একটা কথা বলবো, চেম্বারে যারা আসছেন তাদের জন্য কিন্তু একটা বিশেষ উপহার, নতুন বছর উপহারটা আপনারা পেয়ে যাচ্ছেন। নেপোলিয়ান একটা আসল রুদ্রাক্ষ সম্পূর্ণ বিনামূল্যে, এটা আপনার কোনো মূল্য প্রয়োজন নেই। যারা চেম্বারে আসবেন তারা এখানে পেয়ে যাবেন একটা ভালোবাসার ছোট্ট নিদর্শন, টোকেন অফ লাভ, একটা নেপোলিয়ান পঞ্চমুখী রুদ্রাক্ষ। যাই হোক, অনুষ্ঠানের একদম সময়সীমা শেষের দিকে একটাই কথা সর্বোপরি বলবো, সন্তান আগামী দিনের ভবিষ্যৎ, সন্তান মানে আপনার চোখের নয়নের মণি। তো আপনি চেষ্টা করবেন আপনার চোখকে ভালো রাখার। আর চোখ ভালো রাখতে গেলে একজন চোখের ভালো ডক্টরকে দেখানোর প্রয়োজন, অর্থাৎ ভালো একজন জ্যোতিষের কাছে গিয়ে আপনার সন্তানের ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে বিচার করুন, আপনার বাস্তুকে বিচার করুন। আপনার সন্তানের কোনো সমস্যা থাকলে গাফিলতি না করে অবশ্যই সমস্যার সমাধান করুন। আগামী দিন ভালো কাটুক, এটাই মায়ের কাছে প্রার্থনা করব। ভালো থাকুন, জয় মা। আমার সাধনা মিটিল, আশা না করিল।
ফুরায় যায় মা, আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলই ফুরায় যায় মা। জনমের সব ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা, সকলই ফুরায় যায় মা, আমার সাধনা